তো আজকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইনটা দেখতে যাব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ওয়ান ওয়ে স্ল্যাবটা কি, ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্যটা কি। তো প্রথমে দেখে আসি হোয়াট ইজ ওয়ান ওয়ে স্ল্যাব। আমি কখন একটা স্ল্যাবকে ওয়ান ওয়ে বলবো? স্ট্রাকচার কনক্রিট slabs are constructed to provide flat surface, usually horizontal, in building floor, roof, and bridges and other types of structures. আমার স্ল্যাব জিনিসটা কি কাজ করে? স্ল্যাব জিনিসটা একটা হরিজন্টাল সারফেস প্রোভাইড করে, সেটা ফ্লোরে দিতে হয়, সেটা ব্রিজে বা আদার কোনো স্ট্রাকচারে। তো আমরা যখনই কোনো একটা ফ্লোরে যদি আমরা দাঁড়াই, তখন আমরা কি দেখি? ফ্লোরটা অনেক সারফেস হয়, মানে ফ্লোরটা অনেক স্মুথ হয়, ঠিক আছে। স্ল্যাবে হচ্ছে স্মুথনেসটা প্রোভাইড করে। The slab may be supported by walls by reinforced concrete beams, usually cast monolithically with the slab, by structural steel beams, by columns or by ground. স্ল্যাব জিনিসটা কি কি কম্পোনেন্টের মাধ্যমে সাপোর্টেড থাকে? সেটা বিম হইতে পারে, সেটা স্টিলের বিম হইতে পারে, বা সেটা কলাম হইতে পারে, বা সেটা গ্রাউন্ডের উপর রেস্ট থাকতে পারে। তাহলে স্ল্যাবের চারপাশে কি থাকতে পারে? ওয়াল থাকতে পারে অথবা বিম থাকতে পারে। এটা হচ্ছে কি পয়েন্ট। স্ল্যাব মে বি supported on two opposite sides only, in which case the structural action of the slab is essentially one way. যদি মানে দুই সাইডে আমার কোনো সাপোর্ট থাকে, তখন সেটাকে ওয়ান ওয়ে বলতেছে, হ্যাঁ। The loads being carried by the beam by the slab in the direction perpendicular to the supporting beam. এখানে ফিগারটা দিকে একটু তাকাই। এখানে আমার চারটা কলাম আছে, এখানে আমার চারটা কলাম আছে, দুইটাই হচ্ছে স্ল্যাব। এখন স্ল্যাবের এখানে যেটা দেখতে পাচ্ছি যে স্ল্যাবের চারপাশে যে কলামগুলো আছে, কলামের সাথে বিম গুলা কানেক্টেড। এই ধরনের স্ল্যাবকে বলা হয় টু ওয়ে স্ল্যাব, যেখানে চারপাশে সাপোর্ট আছে। এই স্ল্যাবের লোডটা এই বিমের মাধ্যমে যাচ্ছে, এই স্ল্যাবের এই পাশের লোডটা বিমের মাধ্যমে মানে চারপাশে বিম থাকাতে, সাপোর্ট থাকাতে আমার লোডটা ট্রান্সফার হচ্ছে, এটাকে বলে টু ওয়ে স্ল্যাব। আর যদি অপোজিট সাইডে, অর্থাৎ এটার অপোজিট হচ্ছে এটা, অপোজিট সাইডে সাপোর্ট থাকে, তখন সেটাকে বলে ওয়ান ওয়ে স্ল্যাব। তো এই যে এখানে লোডটা হচ্ছে শুধু এই বিমের মাধ্যমে যাবে, লোডটা এই বিমের মাধ্যমে ট্রান্সফার হবে, এখানে কিন্তু কোনো বিম নাই। তো এই ধরনের কন্ডিশনকে বলা হয় ওয়ান ওয়ে স্ল্যাব। তো এখানে হচ্ছে এটাই বুঝাইছে, যদি অপোজিট ডাইরেকশনে বিম থাকে বা অপোজিট ডাইরেকশনে যদি সাপোর্ট থাকে, তখন সেটাকে ওয়ান ওয়ে বলে, ঠিক আছে। এখানে এই স্ল্যাবের কিছু টাইপস দেখতেছি আমরা, খেয়াল করেন। এখানে এই স্ল্যাব গুলোতে কিন্তু কোনো বিম নাই, বাট স্ল্যাব গুলোর লোড পুরোপুরি ভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে জাস্ট কলামের মাধ্যমে। আমরা এই ধরনের স্ট্রাকচার বিশেষ করে মসজিদে দেখি, ঠিক আছে। ওইখানে কিন্তু টানা বিম কম থাকে, ঠিক আছে, কলাম থাকে এভাবে। যদি কলামের পাশে এরকম সাপোর্টিং অংশ থাকে, তখন সেটাকে বলে ফ্ল্যাট স্ল্যাব। অর্থাৎ সাপোর্টিং অংশ বলতে, এই যে মনে করেন স্ল্যাব থেকে যে লোডটা আসবে, সেটা প্রথমে কি এই অংশটা, এই প্যানেলটা সাপোর্ট দিবে, তারপরে নিচের প্যানেলটা সাপোর্ট দিবে, এরপরে সরাসরি কলামে চলে যাবে। তো এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় ফ্ল্যাট প্লেট। ফ্ল্যাট প্লেট না, ফ্ল্যাট স্ল্যাব। আর ফ্ল্যাট প্লেট কি? যেখানে প্লেট নাই, সেটাই হচ্ছে ফ্ল্যাট প্লেট স্ল্যাব। তাহলে খেয়াল করেন, এখানে যে স্ট্রাকচারটা, এখানে কোনো বিম নাই, পুরোপুরি জাস্ট কলামের মাধ্যমে লোডটা ট্রান্সফার হয়ে যাবে, এখানে কোনো প্লেট নাই, বাট এটার নাম হচ্ছে ফ্ল্যাট প্লেট স্ল্যাব। তাহলে দুইটা টাইপ পড়লাম, একটা হচ্ছে ফ্ল্যাট স্ল্যাব আর একটা হচ্ছে ফ্ল্যাট প্লেট স্ল্যাব। তো কখনো যদি কোনো জায়গায় যায়, আমরা এই স্ট্রাকচার গুলো খেয়াল করবো, ঠিক আছে। এগুলোতে কিন্তু বিম থাকবে না, পুরোপুরি লোড কলামের মাধ্যমে চলে যাবে। আরেকটা দেখা যায় যে ওয়াফেল স্ল্যাব, বিশেষ করে সরকারি কোনো ভবন গুলাতে গেলে, পুরান ভবন গুলা এর ভিতরে স্ট্রাকচার গুলো এরকম হয়। এখানে হচ্ছে অনেকগুলা বিম কারেসপন্ডিংলি চলে গেছে, যার কারণে এটা একটা স্ট্রাকচারের সৌন্দর্য বাড়াইছে, প্লাস বিম গুলো স্ট্রাকচারাল লোড গুলাকে নিতে সাহায্য করলো। তো এই ধরনের প্যাটার্নকে বলা হয় ওয়াফেল স্ল্যাব, ঠিক আছে। এখানে পুরোপুরি স্ল্যাবের সাথে বিম গুলা মনোলিথিক্যালি কি করা হয়? কাস্টিং করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে মেনলি আমরা তিনটা টাইপ পড়লাম, এখন আমরা দুইটা টাইপের মধ্যে একটু ফোকাস করি, সেটা হচ্ছে কি ওয়ান ওয়ে এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্যটা কি। দেয়ার মে বি বিমস অন অল ফোর সাইডস, সো দ্যাট টু ওয়ে স্ল্যাব অ্যাকশন ইজ অবটেন। যদি চারপাশে বিম থাকে, তখন সেটাকে টু ওয়ে স্ল্যাব বলে, সেটা আমরা অলরেডি জেনেছি। ইফ দ্য রেশিও অফ লেংথ অফ উইথ অফ ওয়ান slab panel is larger than two, the most of the load is carried
in the short direction to the supporting beam and one-way action is obtained in effect even though supports are provided in all sides. আচ্ছা, বলা হইতেছে এখানে একটা পোর্শন যদি অনেক বড় হয়ে যায়, এই পোর্শনের সাপেক্ষে কিন্তু এই সাইডের পোর্শনটা কিন্তু অনেক বড় হয়ে যায়। এরকম লং পোর্শনের ক্ষেত্রে বিশেষ করে যদি লেংথ উইথ এর রেশিওটা যদি 2 থেকে বেশি হয়, লেংথ উইথ বলতে কি বোঝাচ্ছে, এই পাশেরটা হচ্ছে লেংথ আর এই পাশেরটা হচ্ছে উইথ। এটা যদি আমি এল ধরি, এটা যদি আমি বি ধরি, তাহলে এল বাই বি যদি আমার গ্রেটার দেন 2 হয়ে যায়, তখন সেটাই পুরাপুরি লোডটা তখন আমার শর্ট ডিরেকশনে নেয়। অর্থাৎ শর্ট ডিরেকশনে যে বিম গুলা থাকবে, অর্থাৎ শর্ট ডিরেকশনে বিম থাকবে না, মানে শর্ট ডিরেকশন বরাবর আমার লোডটা ট্রান্সফার হয়, সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। তখন সেটাকে বলতেছে ওয়ান ওয়ে অ্যাকশন। তখন সেটাকে বলতেছে ওয়ান ওয়ে অ্যাকশন। বিশেষ করে যখন আমরা কোনো অ্যাসেম্বলি হলে যাব, কোনো আমরা একটা ইন্ডাস্ট্রির এই স্টোর রুম গুলাতে যাব, এগুলো অনেকটা লম্বাটে হয়, ঠিক আছে? তাহলে আমার এখানের এখানের যে পোর্শন লোডটা আসতেছে, এই লোডটা আসতেছে সেগুলো শর্ট ডিরেকশন বরাবর বাঁক হয়ে যাচ্ছে। এই জন্য এই চিহ্নটা দিছে, এটা হচ্ছে শর্ট ডিরেকশনের চিহ্ন। শর্ট ডিরেকশন বরাবর লোডটা বাঁক হয়ে যায়, এখানে আমার কোনো বিম দেওয়ার প্রয়োজন পড়ে না। তো আমরা যখন ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইন করব, আমরা জাস্ট ওয়ান সাইডের এনফোর্সমেন্ট হিসাব করব, অর্থাৎ এক সাইডে শর্ট ডিরেকশন বরাবর আমার কি পরিমাণ রেনফোর্সমেন্ট আসবে, শুধু সেটাই ক্যালকুলেট করব, ঠিক আছে? আর এই সাইডে আমাদের লং ডিরেকশন বরাবরও কিন্তু রেনফোর্সমেন্ট দিতে হয়, যেটাকে বলে টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রেনফোর্সমেন্ট। কারণ সেটা দিলে হচ্ছে আমার শর্ট ডিরেকশনের যে রড গুলো আছে সেটার সাথে একটা ভালো বাইন্ডিং হবে, অর্থাৎ রড গুলোর নড়াচড়া হবে না, মুভমেন্ট হবে না, ঠিক আছে? ভালো একটা গ্রিপ পাবে। তো এটাকে বলা হয় টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ রেনফোর্সমেন্ট। তাহলে আসি ওয়ান ওয়ে টু ওয়ে স্ল্যাব বুঝার একটাই পার্থক্য, মেইন পার্থক্য যেটা, সেটা হচ্ছে যে লেংথ আর হচ্ছে উইথ। এটা রেশিও যদি 2 থেকে বড় হয় বা 2 এর সমান হয় সেটাকে ওয়ান ওয়ে স্ল্যাব বলে, 2 থেকে ছোট হলে সেটা টু ওয়ে স্ল্যাব। তো এখন থেকে আমরা এটা তাহলে বুঝে যাব যে ওয়ান ওয়ে স্ল্যাব কি আর হচ্ছে টু ওয়ে স্ল্যাব কি, ঠিক আছে? ডিজাইন ফিলোসফি: a one-way slab is assumed to be a rectangular white beam with a large ratio of width to a depth that spans between support. তো আমার ওয়ান ওয়ে স্ল্যাবের এই প্যাটার্নটাকে দেখলেই বোঝা যায় এটা অনেকটা কি, মানে রেক্টেঙ্গুলার একটা মানে শেপ, ঠিক আছে? Normally 12-inch wide pieces of such a slab is designed as a beam, a slab being assumed to consist of a series of such beams side by side. আমরা স্ল্যাব ডিজাইন করার সময় প্রথমে আমাদেরকে কি করতে হবে, জাস্ট 1 ফিটের একটা স্ট্রিপ কাউন্ট করতে হবে, 1 ফিটের একটা ডাইমেনশন কাউন্ট করে 1 ফিটের জন্য আমার কি পরিমাণ রেইনফোর্সমেন্ট আসবে সেটা হিসাব করতে হবে। পরবর্তীতে আমরা পুরোপুরি যতটুক লেন্থ থাকবে সেটা কনভার্ট করে দিয়ে দিব, ঠিক আছে, ওই লেন্থ বরাবর। সেটাই বলা হলো এই যে স্ল্যাবের জাস্ট একটা পোর্শন, মানে 12 ইঞ্চি একটা পোর্শনের জন্য আমাদের কি পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে সেটা হিসাব করতে হবে। পরবর্তীতে আমার এই লাইনটা, অর্থাৎ এই স্ল্যাবের এই দৈর্ঘ্যটা বা ডাইমেনশনটা যতই বড় হোক সেটা কোনো ম্যাটার না, সেটার জন্য আমরা কনভার্ট করে দিয়ে দেবো, ঠিক আছে? অর্থাৎ এই 12 ইঞ্চিতে যদি আমার 2টা রড বসে, তাহলে পরবর্তীতে এটা 20 ফিট হোক 18 ফিট হোক, এটার জন্য কতটা রড বসবে সেটা আমরা বসাই দেবো, ঠিক আছে? এখানে এইচটা হচ্ছে স্ল্যাবের হাইট। স্ল্যাবের হাইট বের করার ফর্মুলা আছে, সেটাও দেখবো আমরা। The main reinforcement and temperature and shrinkage reinforcement are laid as shown in the figure. ফিগার বলতে যে ফিগার বলতে পরবর্তী ফিগার গুলো দেখাচ্ছে এই যে, এগুলো হচ্ছে আমার মেইন রড, মেইন রেনফোর্সমেন্ট শর্ট ডিরেকশন বরাবর যেগুলো আছে। আর এগুলোকে বাইন্ড করার জন্য আমাদের টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রেনফোর্সমেন্ট দিতে হবে, যেটা লং ডিরেকশন বরাবর আছে। টেম্পারেচার ইন প্লেস ট্রান্সভার্স টু দ্য ফ্লেক্সারাল স্টিল। ট্রান্সভার্স বলতে বোঝাচ্ছে সেটার অপোজিটে, ঠিক আছে? তাহলে আমার মেইন রেনফোর্সমেন্টের ট্রান্সভার্স বরাবর কি আছে, টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রেনফোর্সমেন্ট। এটা কেন দেওয়া হয়, এটা হচ্ছে কনক্রিট শ্রিঙ্কস অ্যাজ দ্য সিমেন্ট প্যাচ হার্ডেন। কনক্রিট হচ্ছে কি করে, শ্রিঙ্ক করে, যখন কনক্রিট আস্তে আস্তে হার্ড হওয়া শুরু করে তখন কনক্রিটটা শ্রিঙ্ক করে। তো শ্রিঙ্ক করার রোধ করার জন্য আমাদের কি দিতে হবে, টেম্পারেচার রেনফোর্সমেন্ট দিতে হবে। Usually slabs and other members are joined rigidly to the other part
of the structure and cannot contact freely. আমার স্ল্যাব এবং অন্যান্য মেম্বার যেগুলো আছে সেইগুলো, অন্যান্য মেম্বার বলতে কি বোঝাচ্ছে, বিম কলাম এগুলো আর কি, এগুলা একে অপরের সাথে কি করা হয়, রিজিডলি কানেক্টেড থাকে এবং তারা ফ্রিলি কিন্তু আর মুভমেন্ট করতে পারে না যখন কাস্টিং হয়ে যায়। দিস রেজাল্ট ইন টেনসাইল স্ট্রেস নন এজ শ্রিঙ্কেজ স্ট্রেস। তো আমার যখন হার্ড হয়ে যায় তখন সেই অবস্থাটাকে বলতেছে শ্রিঙ্কেজ স্ট্রেসেস। দ্য ডিক্রিজ ইন টেম্পারেচার a decrease in temperature may have an effect similar to the shrinkage. আমার শ্রিঙ্কেজ বলতে কি, যখন হার্ড হয়ে যায়, হার্ড হওয়ার সময় যে ইফেক্টটা আসে সেটা হচ্ছে শ্রিঙ্কেজ ইফেক্ট। আর সেম ভাবে টেম্পারেচারের কারণে আরেকটা ইফেক্ট আসতে পারে। তো কি বলা হয়েছে, দেয়ারফর দ্য স্ল্যাব টেন্ডস টু কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট বলতে কি বুঝে, মানে যেটা মানে এক্সপান্ডের বিপরীত, ঠিক আছে। ইট restrained from doing so becomes subject to tensile stress. যেহেতু স্ল্যাবটা কন্ট্রাক্ট হতে চাচ্ছে, ফলে আমার টেনসাইল স্ট্রেসটা ডেভেলপ হবে। তো টেম্পারেচার এনফোর্সমেন্ট না দিলে কি হবে, আমার টেনসাইল স্ট্রেস এর উপর চাপ পড়ে যাবে, ঠিক আছে। সিন্স কনক্রিট ইজ উইক ইন টেনশন, যেহেতু কনক্রিট টেনশন নিতে পারে না, দিস টেম্পারেচার এন্ড shrinkage stress are likely to result in cracking. তো আমি যদি এই টেম্পারেচার এবং এই শ্রিঙ্কেজ স্ট্রেস এর জন্য আমার যদি রিইনফোর্সমেন্ট গুলো ইউজ না করি লঞ্জিটিউডিনাল বরাবর, তখন আমার কি হবে, তখন আমার ক্র্যাকিং হওয়া শুরু করবে। যেহেতু আমি দেখতেছি আমি যথেষ্ট পরিমাণ টেনসাইল স্ট্রেস প্রোভাইড করি না, ঠিক আছে, ফলে আমার কংক্রিটটা কি হবে, ক্র্যাকিং হবে। In one way slab, the reinforcement provided for resting the bending moment has the desired effect of reducing shrinkage and distributing cracks. তো ওয়ান ওয়ে স্ল্যাবের মধ্যে আমার যে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয় বেন্ডিং মোমেন্টের রেসিস্ট করার জন্য, তো সেটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাকে শ্রিঙ্কেজ এবং ডিস্ট্রিবিউশন ক্র্যাকস কে রিডিউস করতে হবে। তো বেন্ডিং মোমেন্টকে বেন্ডিং মোমেন্টকে রেসিস্ট করার জন্য আমার কি করতে হবে, শ্রিঙ্কেজ এবং ডিস্ট্রিবিউশন ক্র্যাক কেও রিডিউস করতে হবে। So এটা কিভাবে রিডিউস করব, by providing temperature and shrinkage reinforcement. However, as contraction takes place equally in all directions, it is necessary to provide a special reinforcement for shrinkage and temperature contraction in the direction perpendicular to the main reinforcement. মেইন কোথায় চলে আসছে, যেহেতু হার্ড হওয়ার সময় আমার কন্ট্রাকশনটা হচ্ছে, আমার শ্রিঙ্ক হচ্ছে, আমার মেইন শর্ট ডিরেকশন বরাবর যে রেইনফোর্সমেন্ট গুলো আছে যেটাকে বলতেছে মেইন রেইনফোর্সমেন্ট, সেটার পারপেন্ডিকুলার অর্থাৎ সেটার লম্ব বরাবর আমাকে কি দিতে হবে, আমাকে টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, এই যে যেটা ফিগার দেখতেছি। মেইন রেইনফোর্সমেন্টের লম্ব বরাবর আমাকে টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। This added steel is known as temperature and shrinkage reinforcement or distribution reinforcement. এই এক্সট্রা যে স্টিল গুলো দিচ্ছি লম্বা বরাবর সেগুলোকে টেম্পারেচার বা শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট বা ডিস্ট্রিবিউশন রিইনফোর্সমেন্ট বলা হয়। সেখানে ওভারঅল যেটা সামারি পড়লাম সেটা হচ্ছে, যখন কনক্রিট হার্ড হয়, হার্ড হওয়ার সময় হচ্ছে আমার কনক্রিটটা কি হয়, কনক্রিটের মধ্যে একটা স্ট্রেস টেনশন স্ট্রেস ডেভেলপ হয়, ঠিক আছে, সেটাকে বলে শ্রিঙ্ক। এবং সেই শ্রিঙ্কের কারণে আমার শ্রিঙ্কেজ স্ট্রেসটা ডেভেলপ হয়। তো শ্রিঙ্কেজ স্ট্রেস ডেভেলপ হওয়ার কারণে আমাকে সেই জায়গাটা রেসিস্ট করতে হবে, আমাকে শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। আরেকটা টার্ম হচ্ছে টেম্পারেচার, যেহেতু কনক্রিট যখন ঢালাই হয় তখন টেম্পারেচার, ওই কনক্রিটের হাইড্রেশনের কারণে টেম্পারেচার বৃদ্ধি পায়, ফলে আমার টেনসাইল স্ট্রেসটা কি হয়ে যায়, টেনসাইল স্ট্রেসটা দুর্বল হয়ে যায়। কনক্রিটের যখন এক পাশে রেইনফোর্সমেন্ট থাকে না তখন আমার টেনসাইল স্ট্রেস দুর্বল হয়ে যায়, ফলে টেনসাইল স্ট্রেস কে রেসিস্ট করার জন্য। এবং আরেকটা কথা বলছে, আমার যখন হার্ড হয় ওয়ান ওয়ে স্ল্যাব, তখন বেন্ডিং মুভমেন্টটা কি করতে হবে, রেজিস্ট করতে হবে। যথেষ্ট পরিমাণ বেন্ডিং মুভমেন্ট পাই না যদি আমি শুধু একটা ডিরেকশনে রেইনফোর্সমেন্টটা দিই, ফলে ওই বেন্ডিং মুভমেন্ট কে রেসিস্ট করার জন্য আমার টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ বা ডিস্ট্রিবিউশন ক্র্যাক প্রডিউস হয়, এটাকে কমাইতে হবে। আর এটা কমানোর জন্য আমার মেইনলি টেম্পারেচার অথবা শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট অথবা ডিস্ট্রিবিউশন রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়, সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। এখন আমরা চলে যাব কোডে। এসিআই কোড, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট, তারা কি বললো আমার বারের স্পেসিং কত হইতে পারে, মানে the code has an upper limit on bar spacing
তাহলে আমরা যখন ডিজাইন করব আমাদের লাস্টে একটা বার আরেকটা বার থেকে কত দূরত্ব থাকবে সেটা বের করতে হবে। এক্সটা ছিল স্ল্যাবের হাইট, স্ল্যাবের হাইট যদি 6 ইঞ্চি হয় তাহলে 318, সেম হয়ে যাচ্ছে। যদি স্ল্যাবের হাইট 5 হয় তাহলে 3 5 15, তাহলে 15 এবং 18 এই দুইটার মধ্যে কোনটা নিব, যেটা মিনিমাম সেটাই নিব। তো আমাকে চেক করতে হবে, ঠিক আছে, যে আমার স্পেসিং কত হবে বারে। এটা হচ্ছে আপার লিমিট। আমি হাইস্ট নিতে পারবো বার টু বারের ডিস্টেন্স 18 ইঞ্চি, না হলে কত 15 ইঞ্চি, যেটা যেটা ছোট আসবে সেটা, ঠিক আছে, এটা একটা কন্ডিশন। লোয়ার লিমিট অর্থাৎ আমি মিনিমাম একটা বার থেকে আরেকটা বার মিনিমাম কতটুকু দূরত্বে রাখতে পারবো। আমার ক্লিয়ার ডিস্টেন্স বলতে বাইরের অংশ থেকে বাইরের অংশ, ঠিক আছে, এটা আমার 1 ইঞ্চির বেশি রাখতে হবে, ঠিক আছে, 1 ইঞ্চি। কারণ আমরা জানি একটা এগ্রিগেটের সাইজ হচ্ছে 3/4 ইঞ্চ, যেটাকে বলতেছে কত, 0.75। সো এই এগ্রিগেটের সাইজ থেকে 0.75 ইঞ্চ থেকে বড় হইতে হবে, না হলে ওই দুইটা রডের মাঝখানে আমার এগ্রিগেট বসবে না, ঠিক আছে। এগ্রিগেট না বসলে আমার কি হবে না, আমার ভয়েড থেকে যাবে, আমার বন্ডিংটা সুন্দর হবে না। সো মিনিমাম কত রাখতে হবে, 1 ইঞ্চ, অথবা এগ্রিগেটের সাইজ যেটা আছে সেটাকে আমি 0.75 দিয়ে ভাগ করে দিব। এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাই আমরা নিব, ঠিক আছে। মনে করেন ম্যাক্সিমাম এগ্রিগেটের সাইজকে আমি 0.75 দিয়ে ভাগ দিয়ে পাইলাম কত, পাইলাম 1.5 ইঞ্চ, তাহলে আমরা নিব 1.5 ইঞ্চটা, ঠিক আছে। তো এখান থেকে মিনিমাম আর ম্যাক্সিমাম লিমিটটা দেখলাম। টেম্পারেচার শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্টটা কি বললো, এখানে স্পেসিং হইতে হবে কাইন্ড অফ এটার মধ্যে, আপার লিমিটের মতোই। সো এটা নিয়ে তেমন কিছু নাই। এগুলো আমরা কখন করবো, যখন ডিজাইন করতে যাব তখন এই চেকটা দিব, ঠিক আছে। সো প্রথম স্টেপস একটু খাতায় লিখে রাখেন, যে প্রথম স্টেপস হচ্ছে আমার এই মিনিমাম হাইট অর্থাৎ স্ল্যাবের হাইট কত সেটা বের করা, ঠিক আছে, মানে আমার হাইট বা থিকনেস বের করা, মিনিমাম থিকনেস। আমরা ফিগারে দেখছিলাম এই যে এটা হচ্ছে স্ল্যাবের হাইট, স্ল্যাবের থিকনেস, এই থিকনেসটা বের করার প্রথম স্টেপস। এটা কিভাবে বের করব, আমার দেখতে হবে আমার কোন কন্ডিশনের সাপোর্টটা আছে, সেটা কি সিম্পলি সাপোর্টেড, সেটা কি ওয়ান এন্ড কন্টিনিউয়াস, সেটা কি বোথ এন্ড কন্টিনিউয়াস, নাকি ক্যান্টিলিভার। এখান থেকে আমাদের কন্ডিশনটা নিতে হবে, ঠিক আছে। আমাদের কোয়েশ্চেনের ফিগার দেওয়া থাকবে, আমাদের ফিগার দেখে বুঝতে হবে যে এটা কোন টাইপের পার্ট, ঠিক আছে। কন্টিনিউয়াস হয়ে গেলে সব দিক দিয়ে তাহলে কত লিখবো, L/28, ঠিক আছে। আর যদি সিম্পলি হয় তাহলে L/20। যদি একটা এন্ড কন্টিনিউয়াস আর একটা স্টপ থাকে তখন সেটা L/24। ক্যান্টিলিভার নিলে কত হবে, L/10। আর একটা হচ্ছে ক্লিয়ার স্প্যান, মানে একটা কলাম থেকে আরেকটা কলামের যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি। তাহলে প্রথম স্টেপসে আমাদের হাইট বের করতে হবে, স্ল্যাবের বা থিকনেস বের করতে হবে। পরবর্তী স্টেপস টুতে আমাদের ইফেক্টিভ ডেপথ বের করতে হবে। আমার যে হাইটটা বেড়েছে ওটা থেকে এক বিয়োগ দিলে আমি ইফেক্টিভ ডেপথ পেয়ে যাবো, অর্থাৎ স্ল্যাবের ইফেক্টিভ ডেপথটা পেয়ে যাবো। নাম্বার 3-তে আমাকে ডিজাইন মোমেন্ট বের করতে হবে। আমাদের একটা মুভমেন্ট কোএফিসিয়েন্ট চার্ট দিবে, চার্ট থেকে দেখে আমার যে ফিগারটা দেওয়া থাকবে বা আমার যে কন্ডিশনটা আছে স্ল্যাবের, সেই কন্ডিশন অনুযায়ী আমার মোমেন্ট কোএফিসিয়েন্ট চার্ট থেকে আমাকে মোমেন্ট গুলা বের করতে হবে। যেমন সিম্পলি সাপোর্টের জন্য আমরা জানতাম মোমেন্টের মান হচ্ছে কি WL²/8, কিন্তু আমরা যখন স্ল্যাব ডিজাইন করতে যাব তখন স্ল্যাবের জন্য ডিফারেন্ট টাইপস অফ কন্ডিশন অ্যারাইজ হয়। তো ডিফারেন্ট কন্ডিশনের জন্য আমাদের চার্ট দেখে মোমেন্ট কোএফিসিয়েন্টটা কি চুজ করতে হবে। তখন আমার WL²/8 না হয়ে হইতে পারে 20, হইতে পারে 24, হইতে পারে 18, হইতে পারে 16, এভাবে করে ডিফারেন্ট কোএফিসিয়েন্ট চলে আসবে, ঠিক আছে। এটা আমরা তাহলে 4 থেকে নিব। 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপস আমাদেরকে কি করতে হবে, ডিটারমাইন দ্য রিকোয়ার্ড রেইনফোর্সমেন্ট ফর ফ্লেক্সার ইউজিং দ্য সিঙ্গেল রেইনফোর্সমেন্ট বিম মেথড বাই ইউজিং। আমাদেরকে রেইনফোর্সমেন্ট বের করতে হবে ফ্লেক্সারের জন্য, অর্থাৎ আমি সরাসরি রেইনফোর্সমেন্ট বের করে ফেলবো 4 নম্বরে। সেক্ষেত্রে আমরা সিঙ্গলি সাপোর্টেড বিম যেভাবে ডিজাইন করছিলাম ওভাবেই করে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে করে ফেলবো। তো 4 নম্বর স্টেপস আমরা রেইনফোর্সমেন্ট বের করবো, কিভাবে বের করবো, আমরা জানি মোমেন্ট যেহেতু পেয়ে গেছি, মোমেন্ট থেকে এজ বের করা ইজি। সেক্ষেত্রে আমাদেরকে এটা এজিউম করে কি করতে হয়, ট্রায়াল এন্ড এরর করতে হয়, ঠিক আছে। বিটা আমাদের 12 ইঞ্চি ধরে নিব, অর্থাৎ 1 ফিটের জন্য ধরে নিব। তো এই হচ্ছে স্টেপস 4 পর্যন্ত। স্টেপস 5-এ গিয়ে আমরা টেম্পারেচার রেইনফোর্সমেন্ট বের করব।
এটার জন্য ফর্মুলা আছে, একটা টেবল থেকে আমাদের কোন ফর্মুলাটা যাচ্ছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব, প্লাস টেম্পারেচার এনফোর্সমেন্ট বের হয়ে যাবে জাস্ট একটা ফর্মুলার মাধ্যমে। 6 নম্বর স্টেপসে আমাদেরকে শেয়ার চেক দিতে হয়। ম্যাথটা কেন বড়, কারণ আমাদেরকে লাস্টে এখানে অঙ্কটা শেষ হচ্ছে না, আমাকে শেয়ারটা চেক দিতে হয়, ঠিক আছে? 6 নম্বর স্টেপসে ইম্পর্টেন্ট অনেক। তারপর হচ্ছে 7 নম্বরে আমার বারের সাইজ, কোন ধরনের বার ইউজ করব সেটা, স্পেসিং কেমন হবে সেটা বের করতে হবে। কোন ধরনের বার ইউজ করবো সেটা আমার ডিজাইন অনুযায়ী, আমি যেটা প্রোভাইড করি, ঠিক আছে? বারের সাইজ অনুযায়ী আমার স্পেসিংটা রাইট হবে। কেউ যদি 5 নম্বর ইউজ করে, ঠিক আছে, তখন মনে করেন 6 ইঞ্চি আসলে স্পেসিং। কেউ যদি 4 নম্বর ইউজ করে তখন স্পেসিং হয়ে গেল 8 ইঞ্চি। তো এইভাবে করে আমার যে 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 বারটা দিবে তার সে রিকোয়ারমেন্ট অনুযায়ী স্পেসিং গুলো ভেরি করে। তারপর আমাদের 8 নম্বর অর্থাৎ লাস্ট স্টেপসে কি আমাদের মিনিমাম স্পেসিং গুলো ঠিক করতে হবে, যে একটু আগে যে দেখলাম মিনিমাম কতটুক স্পেসিং রাখতে হবে বার টু বার, সেটা আমাদেরকে হিসাব করে দেখতে হবে, ঠিক আছে? এবং এই 8 নম্বরের পরে আমার টোটাল ফিগারটা একটু দেখাই দিব আমরা, ঠিক আছে? স্ল্যাবের একটা ক্রস সেকশন এঁকে রেইনফোর্সমেন্ট গুলো কিভাবে গেছে, মিড স্প্যান, তারপর হচ্ছে এন্ড স্প্যান, ঠিক আছে, বা ইন্টেরিয়রের দিকে কেমন গেছে, এক্সটেরিয়র দিকে কেমন গেছে, আমরা সেটা দেখাই দিব। এটা হচ্ছে মোমেন্ট কোএফিসিয়েন্টের চার্টটা, ঠিক আছে? এটা হচ্ছে মোমেন্ট কোএফিসিয়েন্টের চার্ট। আর এটা মোমেন্ট কোএফিসিয়েন্টের চার্ট, এটা আসছে বইয়ে আছে ল্যাব ডিজাইন চ্যাপ্টারে। এইটা হচ্ছে মেইনলি সামারিটা, ঠিক আছে? এখানে যে কোএফিসিয়েন্ট গুলো এগুলো আসছে কিন্তু এই সামারি থেকে। তো এই সামারিটা বুঝতে হবে সবাইকে, নাহলে কিন্তু আমরা মোমেন্ট বসাতে পারবো না, ঠিক আছে? আমাদের যে ডিজায়ার্ড যে ফিগারটা থাকবে কোয়েশ্চেনে, সেখানে বুঝতে হবে যে আমাদের সেটা, মানে এটা বোঝা যাচ্ছে তো যে এদিক দিয়ে আমার ওয়ান এন্ড হচ্ছে কি, ওয়ান এন্ড ফিক্সড, আর একটা এন্ড কিন্তু কন্টিনিউয়াস। এখানে বোঝা যাচ্ছে যে দুইটা এন্ডে হচ্ছে আমার কি ফিক্সড, ঠিক আছে? এখানেও সেম, একটা এন্ড কন্টিনিউয়াস, এখানে হচ্ছে কি এই পাশেও কন্টিনিউয়াস এই পাশেও কন্টিনিউয়াস। তো এই টার্ম গুলো একটু বুঝতে হবে যে আমাদের কোন টার্মে পড়ছে। তো এই কথাগুলা এখানে যে কোএফিসিয়েন্ট গুলো আসছে এগুলো এখানে বুঝাইতে, যে এটা কলামের ভিতরে হলে কেমন হবে, গার্ডারের জন্য কেমন হবে, পজিটিভ মোমেন্ট কেমন হবে, নেগেটিভ মোমেন্ট কেমন হবে, কোএফিসিয়েন্ট গুলো ওরা এখানে দিয়ে দিচ্ছে। তো আমরা ডাইরেক্ট এখানে ফিগার থেকে বোঝার চেষ্টা করি। এখানে খেয়াল করেন আমাদের তিনটা কন্ডিশন, এটা হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস এন্ড আনরিস্ট্রেইন, ঠিক আছে? ডিসকন্টিনিউয়াস এন্ড আনরিস্ট্রেইন যদি এই কন্ডিশন হয় তখন আমার মোমেন্ট হবে, আমার হ্যান্ড স্প্যান ইজ 0, মিড স্প্যানে 1/11। আর এটার পাশে তো কি থাকবে, ডাব্লিউআর স্কেল থাকবে মাস্ট। জাস্ট পজিশন গুলো দেখাচ্ছে যে কত আসতে পারে। স্ক্যান্ড্রেল কন্ডিশন হলে 1/24, 1/14, 1/10, ঠিক আছে? এটা হচ্ছে বিমস উইথ মোর দেন টু স্প্যান। যদি এখানে স্প্যান দুইটার বেশি থাকে, খেয়াল করেন এখানে একটা স্প্যান আছে, এখানে একটা স্প্যান, এখানে একটা, তাহলে এদিক দিয়ে কয়টা আছে আমি জানি না, বাট বলতেছি যে মোর দেন টু স্প্যান, তখন কিন্তু এই কন্ডিশন। কলামের জন্য হলে তখন আমার 1/16, 1/14। তাহলে এখানে তিনটা কন্ডিশন ফর মোর দেন টু স্প্যান। এখানে যাই, এখানেও সেম, একটা দুইটা তিনটা কন্ডিশন ফর অনলি টু স্প্যান। এখানে একটা স্প্যান, এখানে একটা স্প্যান। এখানে দেখতেই পাচ্ছি যে এখানে একটা বিম, এখানে একটা বিম, মাঝখানে একটা বিম। তাহলে এখানে স্প্যান কয়টা, দুইটা। So, এই কন্ডিশনটা যদি হয় আমাকে তাহলে এই কোএফিসিয়েন্ট গুলো মনে রাখতে হবে। কলামের জন্য হলে আমি 1/16, 1/14 ইউজ করবো। স্কোয়ান্ড্রাল কন্ডিশনের জন্য আমরা 14, 24, তারপর 14, 1/9 ইউজ করবো। আর ডিসকন্টিনিউয়াস এর জন্য 0 আর 11, কাইন্ড অফ এটার মতো মিলে গেছে, ঠিক আছে? আর যদি আমরা স্ল্যাব উইথ নট এক্সিডিং 10 ফিট, কোন একটা স্ল্যাবের স্প্যান, কোন একটা স্ল্যাবের স্প্যান যদি 10 ফিটের বেশি না হয়, এই স্প্যানটা যদি কি হয় আমার 10 ফিটের বেশি না হয়, তখন আমার কিন্তু এই মুভমেন্ট কোএফিসিয়েন্ট গুলো বসাইতে হবে, ঠিক আছে? এখানে কি বলছে, বিমস which the sum of the column stiffens exceeds 8 times the sum of the beam stiffens at the each end of the। এখানে স্টিফনেস বলতে কি বোঝাচ্ছে এবার আমরা আপনার স্ট্রাকচার কোর্সে জানি। কলামের স্টিফনেস যদি 8 গুণ করে, যদি বিমের যে স্টিফনেস আছে ওটার সবগুলো যোগ করে, যদি কি করে মানে কলামের স্টিফনেস এর 8 গুণ করে যদি আমার করা হয়, সেক্ষেত্রে আমার এই কোএফিসিয়েন্ট গুলো ইউজ করতে হবে। তাহলে 4টা কন্ডিশন আমরা দেখেছি, এখান থেকে আমাদের যে কোনো একটা কোএফিসিয়েন্ট মাস্ট ইউজ করতে হবে রিইনফোর্সমেন্ট বের করার জন্য।
তো আমরা যখন যাব কন্ডিশনের সাথে আমরা মিলাই রাখবো যে এই চারটার মধ্যে কোনটা আমাদের কন্ডিশন। 3 নম্বরে বের করতে বলছিল হচ্ছে আমার টেম্পারেচার এনফোর্সমেন্ট। টেম্পারেচার এনফোর্সমেন্ট কিভাবে বের করব বলেছিলাম, আমার টেবল থেকে ফর্মুলা ডাইরেক্টলি বসাই দিলে হয়ে যাবে। তো আমার কত নম্বর গ্রেডের স্টিল দিতে সেটা থেকে ডিপেন্ড করে আমাদের ফর্মুলা গুলো অ্যারাইজ হবে। তো খেয়াল করেন, খেয়াল করেন, স্ল্যাব উইথ গ্রেড 40 or 50 we found Versailles যে আমার 40 এবং 50 নম্বর গ্রেডের, অর্থাৎ 40 KSI অথবা 50 KSI এর গ্রেড যদি আমাদেরকে ইউজ করতে দেয়, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে 0.0020 BH। বিটা হচ্ছে 12 ইঞ্চি আর এইচটা হচ্ছে কি আমার স্ল্যাবের যে থিকনেস। ঠিক আছে, এখান থেকে আমাদের টেম্পারেচার এনফোর্সমেন্ট বের হয়ে যায়। ক্লিয়ার? এখানে আমরা খেয়াল করি, স্ল্যাব where grade 60 deformed bars are welded or fabricated are used। যেখানে আমাদের বার যেগুলো আছে, বার গুলো যদি আমাদের ওয়েল্ডেড করা থাকে, ঠিক আছে, বা ভালো করে ফেব্রিকেটেড করে থাকে ওয়্যারের মাধ্যমে, তখন আমাদের এই সূত্রটা 20-এর জায়গায় হয়ে যাবে 18। এখানে বলা হয়েছে স্ল্যাবস ওয়্যার রেইনফোর্সমেন্ট উইথ ইয়েলোস্টোন এক্সিডিং, যদি আমার 60 KSI অর্থাৎ 60,000 PSI যদি এক্সিড করে যায়, স্ল্যাবের যে রেইনফোর্সমেন্ট গুলো ইউজ করবো তখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কনভার্ট করে নিচ্ছে আর কি। 0.0018 হচ্ছে কার জন্য ছিল, 60 KSI। এটা আমার মনে করেন আমার 80 KSI রড দিছে, তখন আমি এখানে 80 বসাই দিব। তো এই তিনটা থেকে যে কোনো একটা সূত্র আমাদের স্লাইডে বসাই দিব। তো আমাদের এটা ছিল থিওরি। এখন এখন চলে যাবে। তো তাহলে একটা এক্সাম্পল আমরা দেখে আসি। এখানে কয়টা স্প্যান দেখতে পাচ্ছি? এখানে দুইটা স্প্যান। স্প্যানের এই ডিস্টেন্স, যেটাকে স্প্যান বলে, হ্যাঁ, স্প্যান ডিস্টেন্স কত আছে এখানে? 15 ফিট। এখানে আছে 15 ফিট। ঠিক আছে, যেহেতু এটা ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইন করতেছি, আমার এই পাশে কি নাই, এই পাশে আমার কোনো বিম নাই। ঠিক আছে, তাহলে এখানে দুইটা প্যানেল, আমার টোটাল তিনটা বিম। এই একটা স্ল্যাব ডিজাইন করো। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য ফিগার, ডেড লোড আর লাইভ লোড দেওয়া আছে। আমার 60 গ্রেডের স্টিল দিছে, 4 গ্রেডের কনক্রিট দিছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার গিভেন ডেটা। বাকি ডেটাগুলো আমাকে অ্যাজিউম করতে হবে। তো প্রথম স্টেপসে কি ছিল? থিকনেস বের করো। প্রথম স্টেপস আমার থিকনেস বের করা ছিল। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমার এখানে আমার যে ফর্মুলাটা আসছে থিকনেস এর, সেটা হবে কত? L/24। L/24 বলতে বোঝাচ্ছে কি, ওয়ান এন্ড কন্টিনিউয়াস। ওয়ান এন্ড কন্টিনিউয়াস, ঠিক আছে। অর্থাৎ আমার এখানে স্প্যান আছে, যদি আমার এটা এটা যদি একটা স্প্যান হতো, তাহলে এটা আমার সিম্পলি সাপোর্টেড হইতো। খেয়াল করেন, এদিকে একটা বিম, এদিকে একটা বিম, মাঝখানে একটা প্যানেল, তাহলে এটা কি হয়ে যেত? সিম্পলি সাপোর্টেড। এখন আমার এটা, এখানে একটা প্যানেল আছে, আবার এখানে আরেকটা প্যানেল আছে, আমি যদি এই এন্ডটাকে যদি ফিক্স ধরি, তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস হয়েছে। এখানে একটা গেল, এখানে একটা গেল, তাহলে আমার কি হলো? এটাকে বলবে ওয়ান এন্ড কন্টিনিউয়াস। ঠিক আছে, ওয়ান এন্ড কন্টিনিউয়াস। যদি এই পোর্শনটাই হতো তাহলে হয়তো আমার সিম্পলি সাপোর্টেড। তো এখন কোন কন্ডিশনটা অ্যাপ্লাই হবে? যদিও এখানে শিটে ভুলে এটা দিচ্ছে, বোথ এন্ড কন্টিনিউয়াস বলতে কি বোঝাচ্ছে? আমার এই পাশেও থাকবে, এই পাশেও থাকবে, দুইটা পাশে যদি কন্টিনিউয়াস হয় তখন সেটা হবে বোথ এন্ড কন্টিনিউয়াস। ক্যান্টিলিভার মানে কি, শুধু একটা পোর্শনেই থাকবে। সো খেয়াল করেন, আমার কোন কন্ডিশনটা হবে হাইট বের করার জন্য? ওয়ান এন্ড কন্টিনিউয়াস, L/24। এটা হচ্ছে আমার ডিজায়ার হাইট বের করার বা থিকনেস বের করার ফর্মুলা। L/24 অ্যাকর্ডিং টু দিস ফিগার। যদি একটা পোর্শন থাকতো এরকম ফিগারে, তখন হতো সিম্পলি সাপোর্টেড। তাহলে আমাদের L/24 বসাই দিলাম।
আমার স্প্যান এল হচ্ছে স্প্যান স্প্যান দেওয়া ছিল কত ফিট? 15 ফিট। যদি ইঞ্চিতে নিয়ে যাব তাহলে আমার হাইট আসতেছে কত? থিকনেস আসতেছে 7.5 ইঞ্চ। পরের পার্টে ছিল কি আমার ইফেক্টিভ ডেট বের করা, এক বাদ দিয়ে দিলে আমার ইফেক্টিভ ডেট আসে কত? 6.5। থার্ড নাম্বার পার্টে আমার মোমেন্ট ক্যালকুলেট করতে হবে। এর আগে আমাকে কি করতে হবে? ফ্যাক্টর লোড গুলো কাউন্ট করে দেখতে হবে, কারণ আমার মোমেন্টের সূত্র কি ছিল মনে আছে? সিম্পলি সাপোর্টের জন্য বলছিলাম, বা আমরা যেটা বের করি, ডাব্লিউ এল স্কয়ার বাই 8। তো আমাদের স্ল্যাব ডিজাইনে ওই 8টা চেঞ্জ হবে, আর তো বাকি যা সেম থাকবে। ডাব্লিউ আর হচ্ছে এল। এল তো আমরা জানি কত, কিন্তু আমরা ডাব্লিউটা তো জানি না। ডাব্লিউ মানে লোডটা আর কি, কি পরিমাণ লোড আসতেছে। সো আমাকে কি করতে হবে? ফ্যাক্টর লোড গুলা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আমার কোয়েশ্চনে কি দেওয়া ছিল? ডেড লোড দেওয়া ছিল 80 পাউন্ড পার ফিট স্কয়ার, আর লাইভ লোড ছিল 100 পাউন্ড পার ফিট স্কয়ার। এখন আমাকে ডেড লোড বের করার সময় কি করতে হবে? ডেড লোডের ফ্যাক্টর হচ্ছে 1.2। ঠিক আছে, কোড অনুযায়ী। আর এখানে 80 ছিল ডেড লোড, এক্সক্লুডিং সেলফ ওয়েট কিন্তু। হ্যাঁ, এখানে কিছু খেয়াল করবেন, কিছু কিন্তু বলা নাই। ঠিক আছে, বাট আপনাদের সেলফ ওয়েটটা ক্যালকুলেট করে ফেলতে হবে। সেলফ ওয়েট বলতে কি বোঝাচ্ছে? 7.5 ইঞ্চ হাইটের জন্য আমার কনক্রিটের যে ওয়েটটা, সেটাই হচ্ছে সেলফ ওয়েট। কনক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150। ঠিক আছে, 150কে আমরা হাইট দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমার সেলফ ওয়েট এসে গেল কত? 94। তো আমার ডেড লোডের সাথে 94 যোগ করে আমাকে ফ্যাক্টরটা গুণ দিতে হবে, তাহলে আমার টোটাল ডেড লোড এসে গেল কত? 209। সেম ভাবে লাইভ লোড আসলো কত? 1.6 ইন্টু 100। দুটা যোগ করলে আমার টোটাল ডাব্লিউ এর মানটা এসে যায়। তো এই হচ্ছে আমার ডাব্লিউ বের করার ফর্মুলা। এখন দেখবো যে আমার ফিগার অনুযায়ী আমার মোমেন্ট গুলো কেমন আসে। আমরা জানি পজিটিভ মোমেন্ট কোথায় হয় আর নেগেটিভ মোমেন্ট কোথায় হয়, সেটা আমরা সবাই জানি। খেয়াল করেন, এখানে তিনটা মোমেন্ট দেখাচ্ছে। একটা ইন্টেরিয়রের, এটা হচ্ছে মিড স্প্যান, আর এটা হচ্ছে এক্সটেরিয়রের। ইন্টেরিয়র আর এক্সটেরিয়র হচ্ছে নেগেটিভ, মিডটা দিছে ওরা পজিটিভ। তাহলে এটা একটু বুঝে ট্রাই করি। এটা হচ্ছে আমার, খেয়াল করেন, এটা হচ্ছে আমার পুরোটা একটা স্ল্যাবের পোর্শন। এটা হচ্ছে আমার এক্সটেরিয়র পার্ট, এটা হচ্ছে আমার ইন্টেরিয়র পার্ট, আর এটা হচ্ছে আমার মিড স্প্যান। দিক দিয়ে কাউন্ট করলে এটা হচ্ছে আমার এক্সটেরিয়র পার্ট, এটা হচ্ছে আমার ইন্টেরিয়র পার্ট, আর এটা মিড স্প্যান। আমি শুধু এটার জন্য ক্যালকুলেট করি আপাতত, তারপর রডটা এরকম বসা দিয়ে চলে যাবো। ঠিক আছে, তো এখানে আমার এই ফিগারটা আমি যদি মেলাতে যাই, থিওরিটা একটু আবার করি। আমার এখানে কি বলছে? এগুলো হচ্ছে কন্টিনিউয়াস এন্ড, এ পাশেও কন্টিনিউয়াস, এ পাশে কন্টিনিউয়াস। তাহলে আমাদের যে ফিগারটা দুইটা স্প্যান, অনলি ফর টু স্প্যান ছিল। ঠিক আছে, এটা ছিল আমার মোর দেন টু স্প্যান। তাহলে আমাদের যে ফিগারটা, সেটা ছিল কিন্তু এই যে এই ফিগারটার জন্য, মানে এই কন্ডিশনটার জন্য। এদিক দিয়ে একটা স্প্যান পাইছিলাম, এদিক দিয়ে একটা স্প্যান পাইছিলাম। হ্যাঁ, তো এখানে আমার কোনটা অ্যাপ্লাই হবে তাহলে? কলাম কন্ডিশন, কেস কন্ট্রোল, নাকি ডিসকন্টিনিউয়াস এন্ড আনরেস্ট্রেন? আমার আনরেস্ট্রেন বলতে কিছু বলা হয়নি, আমরা কলামের জন্য বের করবো না। তাহলে স্কোয়ান্ড্রেলের এই কোএফিসিয়েন্ট গুলো ইউজ করবো। খেয়াল করে, এটা হচ্ছে আমার 1/9টা হচ্ছে আমার ইন্টেরিয়র পার্টের জন্য, 1/24টা আমার এক্সটেরিয়র পার্টের জন্য, বাইরের পার্ট, 1/14টা হচ্ছে আমার মিড স্প্যানের জন্য। তাহলে আমার মোমেন্ট কোএফিসিয়েন্ট গুলো এখান থেকে বের হয়। আমরা জানি মাঝখানে মোমেন্ট কি হয় সবসময়, মাঝখানে হয় পজিটিভ, আর সাপোর্টে হয় নেগেটিভ। সো আমাদের এই তিনটা কোএফিসিয়েন্টে মনে রাখতে হচ্ছে আপাতত: 1/9, 1/14, 1/24। সো এটা হচ্ছে আমার কি তাহলে? এটা হচ্ছে আমার ইন্টেরিয়র পার্ট, এটা হচ্ছে আমার এক্সটেরিয়র পার্ট, এটা হচ্ছে আমার মিড স্প্যান। তাহলে আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট কয়টা পাইলাম? তিনটা পাইলাম। ইন্টেরিয়র দিকে 1/9, মিড স্প্যান 1/14, বাইরের এক্সটেরিয়র দিকে 1/24। সো সাপোর্টের দিকে আমাদের মাইনাস হবে, আর মিড স্প্যানে প্লাস হবে মোমেন্ট। তিনটা মোমেন্ট আমরা কাউন্ট করলাম। ঠিক আছে, কোএফিসিয়েন্ট ইনটু ডাব্লিউ এল স্কয়ার, সবগুলো ডাব্লিউ এল স্কয়ার করে দিলাম। ডাব্লিউ বলতে কি বোঝাচ্ছে? এই যে এটা 369, যেটাকে আমরা বিসিএফ থেকে কিসে নিয়ে গেছি, কেএসএফ এ 1000 দিয়ে ভাগ করে ফেললাম। হ্যাঁ, আর এটা ফিটে রাখলাম। 15টা কিসে আছে? ফিটে আছে।
তাহলে এখান থেকে মোমেন্টের ইউনিট কিসে আছে, কিপ ফিট। কিপ ফিট পার ফিট, অর্থাৎ প্রতি ফিটে আমার এত কিপ করে, এত কিপ ফিট করে মোমেন্ট কাজ করতেছে। পরের স্টেপস আমাকে কি করতে হবে, পরের স্টেপস আমাকে রেইনফোর্সমেন্ট বের করতে হবে। রেইনফোর্সমেন্ট বের করার আগে আমাকে রো চেক করতে হবে। তাহলে রো, রো ম্যাক্স এর 0.5, ম্যাক্সিমাম রো বের করবো, ম্যাক্সিমাম রো কে আমি হাফ দিয়ে গুণ করে দিব, তাহলে আমার কত আসে সেটা ক্যালকুলেট করলাম। তাহলে আমরা রো ম্যাক্স এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেখলাম রো এর মান কত আসে, 0.0103। তো রোটা কেন লাগছে আমার, রোটা হচ্ছে আমার ইফেক্টিভ দ্যাট টি বের করার জন্য লাগছে, ঠিক আছে। তাহলে টি এর যে ফর্মুলাটা, ডি স্কয়ার ইকুয়াল টু কি দাঁড়ায়, এম ইউ, ঠিক আছে, আলটিমেট মোমেন্ট ডিভাইড বাই পাই রো এফ ওয়াই বি। এই ফর্মুলাটা এখানে আমাদের সবগুলো ভ্যালু সুন্দর করে বসাতে হবে। আমরা এখানে পায়ের মান 0.9 বসাই দিব ডাইরেক্টলি। তারপর রো এর মান যেটা বের করছি এটা বসাইলাম, এফ ওয়াই এর মান দেওয়া আছে, বি 12 ইঞ্চি ধরে নিলাম। তারপর হচ্ছে রো এর মান বের করলাম, বসাইলাম। তারপর হচ্ছে এফ ওয়াই 60 দেওয়া আছে। আর এম ইউটা, ওটা কোনটার জন্য ক্যালকুলেট করছি খেয়াল করেন, 9.23। তার মানে ওরা প্রথম ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্টের জন্য, অর্থাৎ এখানে খেয়াল করেন সবচেয়ে বড় মোমেন্ট কোনটা, 359। তাহলে ওরা সবচেয়ে বড় মোমেন্ট যেটা আছে ওটা দিয়ে, ওটার জন্য ওরা ডিটা চেক করছে, মনে থাকবে। বড় মোমেন্টের জন্য যদি চেক করি তাহলে ওভারঅল ছোট মোমেন্ট গুলো ইজিলি নিতে পারবে। তো বড় মোমেন্টের জন্য তাহলে আমরা এটা ইঞ্চিতে নিয়ে গেলাম, ফিটে দেওয়া ছিল সেটা ইঞ্চিতে নিয়ে গেলাম। আমার ডি স্কয়ার, এটাকে যখন আমি রুট ওভার করে দিব তখন আমার ডি এর মান চলে আসছে 4.27। যেহেতু আমার, আমি ডিজাইনের সময় নিয়ে নিচ্ছি কত, 6.5, আর এখানে ডি যেটা কাজ করতেছে মানে 6.5 এর সাথে কম আসবে। যদি কম থাকে তাহলে কিন্তু আমার ওকে, যদি এটা 7 হয়ে যায় বা যদি 8 হয়ে যায় তাহলে আমার এখানে যে মোমেন্টটা সেটা কিন্তু নিতে পারবে না সে, ঠিক আছে। তাহলে আমার এটা ওকে আছে, তার মানে এখানে ডি চেক দেওয়া লাগবে না আর। এখন আমরা প্রথম মোমেন্টের জন্য, অর্থাৎ নেগেটিভ ইন্টেরিয়র মোমেন্ট যেটা বড় ছিল ওটার জন্য আমরা এরিয়াটা বের করে দেখি, ঠিক আছে। এরিয়া এখানে এটা এজিউম করতে হবে কারণ এটার মান আমাদের দেয়া নাই। তো এটা ট্রায়াল এন্ড এরর করে করে আমরা এটা ঠিক করব। এস ইকুয়াল টু এম ইউ, ঠিক আছে, আই এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। সিঙ্গেল রেইনফোর্সমেন্টে এই সূত্রটা ইউজ করা হয়েছিল, সিঙ্গেল রেইনফোর্সমেন্টে এই সূত্রটা ইউজ করা হয়েছিল। এখান থেকে এসটা বের হলো, তারপর এটা চেক করলাম, চেক করে দেখলাম যে আমি যেটা 0.5 ধরছি এটা প্রায় কাছাকাছি আছে। তার মানে 0.5 ওকে আছে। কিন্তু কিন্তু আপনারা করতে গেলে এটা 0.5 না ধরে আপনারা 1 দিয়ে করতে পারেন, এটা 2 দিয়ে করতে পারেন, 3 দিয়ে করতে পারেন। করার সময় আপনাদেরকে 2বার ট্রায়াল দিতে হবে। তো ট্রায়াল দেওয়ার পর দেখবেন আপনাদের এই ভ্যালুটা প্রায় 0.5 এর কাছাকাছি এসে যাবে ট্রায়াল করতে করতে, ঠিক আছে। অর্থাৎ আপনারা এটা মনে করেন 2 ইঞ্চি ইউজ করলেন, তাহলে 2 ইঞ্চির জন্য আপনার যে এরিয়াটা আসছে ওই এরিয়াটা বসালে আপনার এর মানটা কিন্তু কমে যাবে। যেটা 2 ধরছেন সেটা এখানে এসে যেতে পারে কত, 0.9 ইঞ্চ। তখন আপনি আবার কি করলেন, 0.9 ইঞ্চির জন্য আপনার, 0.9 ইঞ্চির জন্য আপনার এরিয়া কত সেটা বের করলেন, আবার আপনি চেক করলেন, এভাবে 2বার 3বার ট্রায়াল করলে একটা সময় আপনার 0.5 এসে যাবে। ওরা ট্রায়ালটা নিজেরা করে ডাইরেক্টলি কি করছে, একবার ট্রায়ালে ওরা মানটা মিলাই ফেলছে, হ্যাঁ? তো এটা কিন্তু আপনাদের নাও মিলতে পারে। সেই জন্য কি করবেন, এই জন্য 2বার 3বার ট্রায়াল করবেন। তাহলে আমাদের এরিয়াটা আমরা পেয়ে গেলাম। তাহলে 9.23 ইন্টেরিয়র মোমেন্টের জন্য আমাদের এই, এই পাশে অর্থাৎ আমাদের ফিগারটার দিকে চলে যায়, এই যে ইন্টেরিয়র, এখানে আমার রড দিতে হবে কতটা, এই পাশে আমার রড দিতে হবে 0.33 ইঞ্চি স্কয়ার, ঠিক আছে। এখন আমাদের পজিটিভ মুভমেন্ট বলতে মিড স্প্যানেরটা বোঝাচ্ছে। মিড স্প্যানে আমার সেম ক্যালকুলেশন, মিড স্প্যানে আমার মুভমেন্ট যত ছিল এটাকে ক্যালকুলেট করে আমরা কি বের করলাম, এস বের করলাম, সেখান থেকে আমরা এ বের করলাম। তাহলে ওরা এটাকে যেটাকে এজিউম করছে 0.5, এটাকে কাছাকাছি ধরছে, ঠিক আছে। আপনারা চাইলে আরেকবার ট্রায়াল করে দেখতে পারেন। তো এরিয়া তাহলে কত পাইলাম আমরা মিড স্প্যানের জন্য, 0.21। তার মানে আমরা মিড স্প্যানের জন্য পাইলাম 0.21, অর্থাৎ এখানে আমরা রেনফোর্সমেন্ট ইউজ করব 0.21 ফর পজিটিভ মোমেন্ট, আর এখানে ইউজ করব আমরা কত, নেগেটিভ মোমেন্টের জন্য 0.33, ঠিক আছে।
এখন লাস্ট আরেকটা মোমেন্ট ছিল, সেটা হচ্ছে ওই পাশে এক্সটেরিয়র পাশে মোমেন্টের জন্য সেম ক্যালকুলেশন ওদের। ওরা যদিও এটাকে ওকে ধরছে, বাট আপনারা ট্রায়াল করে দেখবেন, এটা 0.12 থেকে একটু কমতে পারে। হ্যাঁ, দেখেন 0.18 আর 0.5 কিন্তু কাছাকাছি না, যদিও ওরা এটাকে ওকে ধরছে। তো 0.5 এর জন্য ওরা এরিয়া বের করলো, এর মান বের করলো। ওরা যেটাকে 0.5 ধরছে এটা হয়ে গেছে কত, 0.18। ওরা এটাকে এই জন্য ওকে ধরছে কারণ এর মান আরো কমে যাচ্ছে। যদি ওরা পরবর্তীতে এর মান 1.8 দিয়ে করে, তাহলে এরিয়াটা অনেক ছোট এসে যাবে, তো ছোট এরিয়া ক্যালকুলেট করা কঠিন হয়ে যাবে তখন। ঠিক আছে, যার কারণে ওরা এই ভ্যালুটাকে ওকে ধরছে, অর্থাৎ 0.5 এর নিচে ধরা যাবে না। ঠিক আছে, তার মানে এটাই বোঝা যাচ্ছে যে 0.5 হচ্ছে আমার লিমিট, একদম মিনিমাম লিমিট। ঠিক আছে, একদম মিনিমাম লিমিটটা দিয়ে করছে, যার কারণে মানটা আর অনেক ছোট আসছে। এই মান বসালে আমার এরিয়া হয়ে যেতে পারে 0.08, 0.05। তো এত ছোট এরিয়া তো ডট বসানো কঠিন। ঠিক আছে, এখন আমাদের তিনটা পোর্শনের জন্য রেইনফোর্সমেন্ট এসে গেছে। বাইরের পাশে তাহলে আমরা কত বসাচ্ছি, বাইরের সাইডে আমরা 0.12, অর্থাৎ আমরা ডাইরেক্ট ফিগারে চলে যাই, তাহলে বুঝতে পারবো। আমরা এখানে বসাচ্ছি কত, 0.33। মিডে বসাচ্ছি কত, 0.21। আর এই পাশে বসাচ্ছি কত, 0.16। কিন্তু আমাদের কি 0.16 আসছে, আমাদের আসছে 0.12। ওরা বাইরের পোর্শনে 0.12 না বসিয়ে ওরা টেম্পারেচার রেইনফোর্সমেন্টটা বসে দিচ্ছে 0.16। না, এটা ওরা ভুল লিখছে, দেখি পরবর্তী ফিগারে কি করলো। 0.16। আচ্ছা, এটা একটু ক্যালকুলেট করে দেখবেন, এটা আসলে 0.16 আসে নাকি 0.12 আসে। তো এটা হয়তো 0.16 হবে, এটা ভুলে ওরা 0.12 লিখে ফেলছে। এই ভ্যালুটা ক্যালকুলেট করে এখানে 0.16 লিখবেন। ঠিক আছে, 0.16, এটা ভুলে ওরা 0.12 লিখে ফেলছে। তার মানে আমার এই ইন্টেরিয়রের দিকে আছে 0.33, মিডিয়া আছে 0.21, বাইরের দিকে আছে 0.16। এই তিনটার জন্য আমাকে রেইনফোর্সমেন্ট শর্ট ডিরেকশনে ভাগ করে দিতে হবে। দেখছেন চিহ্নগুলো কোন দিকে, চিহ্নগুলো হচ্ছে শর্ট ডিরেকশন বরাবর, অর্থাৎ এভাবে আমাকে রেইনফোর্সমেন্ট। যদি আমি ফিগারের দিকে চলে যাই, তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে ফিগার। যদি আমরা স্ল্যাব বা অংশটা যদি খেয়াল করি, ওগুলো হচ্ছে কলাম। তাহলে আমার এই জায়গায় আসছিল কত, 0.33। এই জায়গায় আসছিল কত, 0.21। আর এই জায়গায় আসছিল কত আমার, 0.16। তো এভাবে করে আমাকে রেনফোর্সমেন্ট গুলো ভাগ করে দিতে হবে। ওরা ওই যে ভাগ করলো, দুইভাবে প্যাটার্ন করে দেখালো যে এভাবেও দেওয়া যায় আসলে রেনফোর্সমেন্ট, টপ আর বটম আলাদা আলাদা করে, আবার চাইলে ক্র্যাঙ্ক বার ইউজ করে দেওয়া যায়। তো এখানে ক্র্যাঙ্ক বার ইউজ করছে ওরা। বেসিক্যালি আমরা কিন্তু প্র্যাকটিক্যালি ক্র্যাঙ্ক বার দিয়েই করি। ঠিক আছে, আমাদের এরকম কেটে কেটে বসানোর এত সময় থাকে না, বা মিস্ত্রিরা এই জিনিসগুলো বুঝে না। যদি ওই কেটে কেটে ইউজ করতে হয় তাহলে এটা অনেক জটিল হয়ে যায় হিসাব। তার কারণে আমরা ক্র্যাঙ্ক বার দিয়ে সহজেই কাজটা করে ফেলি। ঠিক আছে, তো ডিজাইনটা করার পর আমাদেরকে এগুলো দেখাইতে হবে। তাহলে আমাদের তিনটা রিনফোর্সমেন্ট বের হয়ে গেছে। এখন লাস্ট একটা রিনফোর্সমেন্ট বাকি আছে, সেটা হচ্ছে কি টেম্পারেচার রিনফোর্সমেন্ট, যেটা আমাদের এই ডিরেকশনে বসাইতে হয়, লং ডিরেকশনে বসাইতে হয়। তাহলে টেম্পারেচার রিনফোর্সমেন্ট কিভাবে আসবে, আমাদের বলা ছিল যে 60 গ্রেড কেএসআই এর জন্য আমার, 60 গ্রেড বা 60 কেএসআই এর জন্য আমার ফর্মুলা হবে 0.001 এ বিএইচ। তাহলে বি এর মান 12, এইচ এর মান 7.5, ডিজাইনে যেটা পাইলাম। এখান থেকে মিনিমাম রেনফোর্সমেন্ট চলে আসে 0.16। তাহলে এই যে 0.16, এই বরাবর আমরা 0.16 রেনফোর্সমেন্ট বসাই দিব এই শর্ট ডিরেকশনের রড গুলাকে ধরে রাখার জন্য। ঠিক আছে, তাহলে আমাদের রেনফোর্সমেন্ট হিসাব শেষ। আমাদের এখন যেটা করতে হবে, একটা শেয়ার চেক দিতে হবে। তো শেয়ার চেকের ফর্মুলাটা আমরা সবাই জানি। এখানে ভি ওটা হচ্ছে আমার পাই ভি সি এর চাইতে কি আছে, পাই ভি সি এর চাইতে ছোট আছে কিনা সেটা কার করতে হবে, অর্থাৎ আলটিমেট আলটিমেট শেয়ার হচ্ছে এত, আর আমার ডিজাইনে যে শেয়ার দিচ্ছি সেটা আসতেছে এত। তাহলে আমার অবশ্যই ডিজাইনে বেশি আসতে হবে। ডিজাইনে যেহেতু বেশি আছে, তার মানে আমার ওই শেয়ারটা সে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে কাউন্ট করছে দেখেন, 1.15। এখানে হচ্ছে ডাব্লিউ এর মান, এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে স্প্যানের মান, ডিভাইড বাই 2, মাইনাস ডাব্লিউ এর মান, স্ল্যাবের হাইটের মান, সেটাকে পিছিয়ে নিয়ে গেছে 12 দিয়ে ভাগ দিয়ে,
ফিটে নিয়ে গেছে, ঠিক আছে। এখানে 1.15টা হচ্ছে ফর্মুলা, 1.15 ভ্যালুটা হচ্ছে ফর্মুলার। আপনারা বই খুলে শেয়ারের সূত্রটা শিখে নেবেন। তাহলে এখানে মানটা বসালে শেয়ারের টোটাল আলটিমেট শেয়ার আসে 2983। আর আমার ডিজাইন শেয়ার আছে হচ্ছে কত, পাই এর মান 0.85, ভিসি এর মান যেহেতু 4000 স্টিল কনক্রিটের কি ছিল স্ট্রেন্থ, রুট ওভার এফসি প্রাইম হচ্ছে আমার সূত্র, ইন্টু বি ইন্টু স্ল্যাবের হাইট, ঠিক আছে। এটা যেটা স্ল্যাবের হাইট না, এটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ, একটু কারেকশন করে নেবেন, এটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ, ডেপথ ডিভাইড বাই 12 ফিটে নিয়ে গেছিলাম। আর এখানে এটা কিসে আছে, এটা কিন্তু ইঞ্চিতেই আছে। ফর্মুলাটা হচ্ছে এভাবেই যে এটা ইঞ্চিতে আছে আর এটাতে কিসে আছে, এটা একটা ফিটে আছে। তো মেইন ফর্মুলা দুইটা সুন্দর করে বই দেখে নিবেন, তারপরে এই ফর্মুলা অ্যাপ্লাই করবেন। দেখলাম আমার ডিজাইন শেয়ার বড় আছে, তো এই শেয়ার চেকটা দিতে হবে ক্যালকুলেশন করার সময়। যদি বড় না থাকে তাহলে আমার ডিজাইন চেঞ্জ করতে হবে। শেয়ার যদি নিতে না পারে তাহলে কি করতে হবে, ডিজাইন চেঞ্জ করতে হবে। লাস্ট স্টেপে আমাকে স্পেসিং বের করতে হয়। কি বের করতে হয়, স্পেসিং। তো যেহেতু আমার এই মিড স্প্যানে, অর্থাৎ মিড স্প্যান বলতে বোঝাচ্ছে আমার এই পোর্শন মিড স্প্যানে, আমার এই পাশের রেইনফোর্সমেন্ট আসছিল 0.21। 0.21 এর জন্য আমার কি পরিমাণ রড লাগবে, মানে স্পেসিং কত হবে। আমি 0.21 এর জন্য আমার মিনিমাম যে রডটা, 4 নম্বর বার হচ্ছে কি মিনিমাম রড, আমরা 3 নম্বর বার হচ্ছে আমরা টাই রডের জন্য ইউজ করি, তাহলে 4 নম্বর বার হচ্ছে আমরা মেন রেইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করতে পারি, 4 5 6 এগুলা। তো আমরা 4 নম্বর বার দিয়ে দিলাম। 4 নম্বর বারের এরিয়া হচ্ছে 0.21 ইঞ্চি স্কোয়ার, 12 ইঞ্চি পর পর বসাচ্ছি। আর আমাদের রিকোয়ার্ড কত ছিল, 0.21। রিকোয়ার্ড বলতে কোনটা বোঝাচ্ছে, যে আমাদের রিকোয়ার্ড বলতে 0.21, এটা হচ্ছে মিডল স্প্যানের জন্য, ঠিক আছে। মিড স্প্যানের জন্য আমাদের রিকোয়ার্ড ছিল 0.21, অর্থাৎ মিড স্প্যানের জন্য ছিল আমার 0.21। তাহলে 0.21 এর জন্য ওদের এই রেনফোর্সমেন্ট আসছে কত, 4 নম্বর বার 11 ইঞ্চি পর পরে বসাবো, 4 নম্বর বার 11 ইঞ্চি। 4 নম্বর বারের এরিয়া 0.21, রিকোয়ার্ডটা হচ্ছে পয়েন্ট, সরি 4 নম্বর বারের এরিয়া হচ্ছে 0.20। আমি ডিজাইনে পেলাম 0.21, রিকোয়ার্ডটা নিচে ইন্টু 12, তাহলে আমার 11 ইঞ্চি পর পর আমি কি বসাবো, 4 নম্বর বার বসালে আমার মাঝখানের পোর্শনটা লোড নিতে পারে। তাহলে আমি চলে যাই ফিগারে, এই যে এখানে মিড মিড পোর্শনে আমার যে রডটা বসাচ্ছি আমি, সেটা হচ্ছে কয় নম্বর বার, সেটা হচ্ছে 4 নম্বর বার বসাচ্ছি, ঠিক আছে। সেটা কয় ইঞ্চি পর পরে, 11 ইঞ্চি পর পরে বসাচ্ছি, ঠিক আছে, 11 ইঞ্চি পর পর বসাচ্ছি। তার মানে দেখেন, আমি যেহেতু এখানে বটম বার ইউজ করতেছি, এই ফিগারটার আমরা এই ফিগারটা বুঝবো না, আমরা ক্র্যাঙ্ক বারের হিসাবটা বুঝবো, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি কিন্তু আমরা ক্র্যাঙ্ক বার দিয়ে টপ আর বটম দেই, ঠিক আছে। আমরা এটা বোঝার একটু ট্রাই করি। আমাদের মিড স্প্যানে আসছিল কি 4 নম্বর বার, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ক্র্যাঙ্ক বারটা হচ্ছে মিড স্প্যানের বার, এই ক্র্যাঙ্ক বারটা হচ্ছে মিড স্প্যানের বার। তাহলে ক্র্যাঙ্ক বারের এই রডটা থেকে এখানে একবার একটা স্ট্রেট রড যাবে, একবার একটা ক্র্যাঙ্ক চলে, এই জন্য এটার নাম আল্টারনেট ক্র্যাঙ্ক। আমি যদি এভাবে হিসাব করি, খেয়াল করেন, এটা যদি ক্র্যাঙ্ক রড থাকে, এটার 11 ইঞ্চি পরে চলে যাবে মেইন রড, আবার 11 ইঞ্চি পরে আসবে কি ক্র্যাঙ্ক বার, আবার 11 ইঞ্চি পরে আসবে কি মেইন রড। এভাবে করে আমার 4 নম্বর রড, ক্র্যাঙ্ক বারটাও 4 এপাশে, আবার এপাশে আমার 4 নম্বরটা মেইন রড বলতে বোঝাচ্ছে যেটা সোজাসুজি চলে যায়। তাহলে সোজাসুজি রড আর ক্র্যাঙ্ক রড দুইটার মধ্যে পার্থক্য থাকবে 11 ইঞ্চি। 11 ইঞ্চি পর পর আমি রড বসা দিয়ে চলে যাবো, তাহলে আমার মিড স্প্যানটা ক্লিয়ার হয়ে যায়। এই হচ্ছে আমার ক্রস সেকশনাল ফিগার। তো পরীক্ষায় এই সেকশনটা আঁকলেই হবে, পরীক্ষায় জাস্ট শুধু এই সেকশনটা আঁকা এখানে এই জিনিস কোটেশন গুলো দেখা দিলে হয়ে যাবে। তাহলে আমার 4 নম্বর রড 11 ইঞ্চি পর পর, এই যে এই একটা রড, এটার ওই পাশে 11 ইঞ্চি পর আরেকটা আছে, 11 ইঞ্চি পর, এভাবে করে আমার এই মিড পোর্শনটা শেষ করবো। তাহলে আমার একটা স্পেসিং শেষ, আর দুইটা স্পেসিং আছে। এরপরে স্পেসিংটা হচ্ছে 0.33, যেটা ইন্টেরিয়র দিকে ছিল। তাহলে 0.33 জন্য আমরা 4 নম্বর বার ইউজ করছি, যেহেতু আমার এখানে যে ক্র্যাঙ্ক রডটা আছে, এই ক্র্যাঙ্ক রডটা এখান থেকে কন্টিনিউ হয়ে সেটা আবার উপরে উঠবে। তো আমার ক্র্যাঙ্ক রডটা কিন্তু আবার ভাঙার কোনো ওয়ে নাই, আমি যদি এখানে 4 ইউজ করছি, এখানে 5 কেমনে ইউজ করবো, আমার তো রডটা একটাই। এই জন্য ওরা ইন্টেরিয়রের দিকেও কি ইউজ করছে, ওরা ইন্টেরিয়রের দিকেও 4 নম্বর বার ইউজ করছে। 4 নম্বর বারের এরিয়া হচ্ছে 0.20, রিকোয়ারটা নিচে, তাহলে আমার স্পেসিং এসে যাচ্ছে কয় ইঞ্চি, 7 ইঞ্চি পর পর। তাহলে আমার 7 ইঞ্চি পর পর আমি এই যে এখানে
আমার এই যে এই ইন্টেরিয়ারের যে পোর্শনটা আছে, এখানে আমি 7 ইঞ্চি পর পর রড বসায় চলে যাব, ঠিক আছে? 7 ইঞ্চি পর পর রড বসায় চলে যাব। তাহলে এই যে এখানে গ্রিন কালারটা হচ্ছে আমার ইন্টেরিয়রটা বোঝাচ্ছে। ক্র্যাঙ্ক রডটা আছে অলরেডি 4। তাহলে আমার ক্র্যাঙ্ক রড বাদ দিয়ে আমার এক্সট্রা টপ যেটা আছে, একটা এক্সট্রা টপ থেকে এই যে একটা এক্সট্রা টপ থেকে আরেকটা এক্সট্রা টপের ডিস্টেন্স হয়ে যাবে কত তখন? আমাকে বলছে 7 ইঞ্চি পর পর বসাইতে। তাহলে আমার হয়ে যাবে 13 ইঞ্চি। কেন 13 ইঞ্চি হয়ে যাবে? কারণ আমার মাঝখানে কিন্তু, এই দুইটার মাঝখানে কিন্তু কি আছে, একটা ক্র্যাঙ্ক রড আছে। তাহলে আমার এক্সট্রা টপ, 7 ইঞ্চি পর ক্র্যাঙ্ক রড, আবার 7 ইঞ্চি পর কি আছে আমার এক্সট্রা টপ। তাহলে দুইটা এক্সট্রা টপের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে কয় ইঞ্চি? 13 ইঞ্চি। তো 7 × 14 না করে ওরা কত করে দিছে? 13 ইঞ্চি, অর্থাৎ 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি করবে পর পরে বসা দিছে। তো এই হচ্ছে আমার ইন্টেরিয়রের দিকের এক্সট্রা টপের কাহিনী। অলরেডি তো আমার ক্র্যাঙ্ক রড আসছে, তাহলে নতুন করে আমি কি দিব? নতুন করে আমি এক্সট্রা টপ দেব। যেহেতু আমার সাপোর্টের দিকে কি থাকে, নেগেটিভ মোমেন্ট থাকে, নেগেটিভ মোমেন্টের জন্য আমার এক্সট্রা টপ দিতে হয়। টপ মানে উপরে। আর মিড স্প্যানে কিন্তু আমার এক্সট্রা বটম দিতে হয়। আমাদের এক্সট্রা বটম দেওয়া লাগে না, ঠিক আছে? আমরা ক্র্যাঙ্ক রড যেটা ইউজ করছি ওটা দিয়ে হয়ে গেছে। তাহলে এবার আসি, আমাদের আরেকটা রড বাকি আছে, সেটা হচ্ছে এই পোর্শনটা। এই যে এখানে যে রডটা দেখতেছেন, এটা কতটুকু পরপর? এটার জন্য আমার এরিয়া ছিল কত? 0.16। 0.16। এখানে আমরা 4 নম্বর রড ইউজ করছি, যেহেতু ক্র্যাঙ্ক রডটা কি 4 নম্বর বাড়ি। তাহলে এটার ডিজায়ার এরিয়া হচ্ছে 0.20। ইকুয়ালটা আমার 0.16, আমার আসে কত? 15 ইঞ্চি। তাহলে একটা রডের থেকে একটা রডের ডিস্টেন্স হবে 15 ইঞ্চি স্পেসিং। তাহলে আমার এখানে এটার স্পেসিং হবে কয় ইঞ্চি? একটা থেকে আরেকটা ডিস্টেন্স হবে 15 ইঞ্চি, ঠিক আছে? এই যে এখানে বোঝার চেষ্টা করি। এই এই কালারটা, ব্লু কালারটা হচ্ছে আমার এক্সট্রা টপ ফর এক্সটেরিয়র। তাহলে এক্সটেরিয়র সাইডে আমার 4 নম্বর রড 15 ইঞ্চি পর পরে আমরা বসাইলাম। এই ফিগারটা যদি বোঝার ট্রাই করি, তাহলে একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স হচ্ছে কত আমার? 15 ইঞ্চি। এখানে একটা কাহিনী আছে। এখানে আমি এটা কেন 7 ইঞ্চি বসাইতে পারলাম না? 7 ইঞ্চি এই জন্যই বসাইতে পারি নাই, কারণ আমার পরে আমি স্পেসিং চেক দিছি এখানে। এখানে আমি স্পেসিং চেক দিয়ে পরে দেখলাম যে আমার 7 ইঞ্চি আসলে বসা যায় না, যার কারণে আমার এখানে ওরা কত ইউজ করছে, ইন্টেরিয়র সাইডে 13 ইঞ্চি ইউজ করছে ডাবল করে দিতে, ঠিক আছে? আর এক্সটেরিয়র সাইডটা ওরা কত রাখছে? এক্সটেরিয়র সাইডের এখানে আমার যে রডটা ছিল, ওরা এটাকে 18 ইঞ্চি ধরছে, কিন্তু আমার তো ডিজাইনে আসে কত? আমার ডিজাইনে আসে 15। 15টা ওরা ইউজ করে নাই। কেন ইউজ করে নাই? এই যে পরবর্তীতে আমাদের মিনিমাম স্পেসিংটা ওরা চেক দিছে। খেয়াল করেন, একটা রড থেকে আরেকটা রডের লাস্ট যে চেকটা, একটা রড থেকে আরেকটা রডের স্পেসিং কত হবে? আপনাদের এই ফর্মুলাটা ছিল, ঠিক আছে? মিনিমামটা কত ছিল? আমরা মিনিমামটা দেন, ম্যাক্সিমাম দরকার নাই। মিনিমাম কত দিতে হবে? 3H বা 18। তাহলে 3H করলে আসে হচ্ছে আমার 22.8। এইচ এর মান হচ্ছে 7.5, গুণ করলে আসে 22.5। আর 18, দুইটার মধ্যে যেটা মিনিমাম সেটা নিন। তাহলে আমার একটা রড থেকে একটা রডের মিনিমাম ডিস্টেন্স হবে 18 ইঞ্চি। কিন্তু আমার এখানে ডিজাইনে আসে 15 ইঞ্চি, তাহলে আমি কি 15 নিতে পারবো? আমাকে তো মিনিমাম 18 ইউজ করতেই হবে। সেম ভাবে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রেনফোর্সমেন্টে আমাকে নিতে হবে কত? 37.5 অথবা 18। তাহলে আমরা নিব মিনিমামটা। টেম্পারেচার রেনফোর্সমেন্ট আমাকে দুই পাশে 18 ইঞ্চি পর পর বসাতে হবে। টেম্পারেচার রেনফোর্সমেন্ট মানে এই যে এগুলা, এগুলো আমাকে দুই পাশে কত ইঞ্চি পর পর? 18 ইঞ্চি পর পরে বসাইতে হবে। যদি ওরা এখানে ওরা 15 ইঞ্চি রাখছে, বাট 15 ইঞ্চি রাখা যাবে না, ঠিক আছে? আর এখানে এই সেকশনে ওরা, হ্যাঁ, এই সেকশনে যে ব্ল্যাক রেনফোর্সমেন্ট গুলো কাটা পড়ছে, এগুলাই হচ্ছে কি টেম্পারেচার রেনফোর্সমেন্ট। এই যে ব্ল্যাক রেনফোর্সমেন্ট গুলো কাটা পড়ছে, তো এগুলো এখানে 15 ইঞ্চি রাখছে। এটা 15 ইঞ্চি রাখা যাবে না, কারণ আমার মিনিমাম বলা আছে কত রাখতে হবে। মিনিমাম আমার 18 রাখতেই হবে, সো এটা 18 হবে। এটা একটু কারেক্ট করে নিব। তাহলে আমার কি বোঝা গেছে? আমার এখানে ইন্টেরিয়ার সাপোর্টে আসে আমার 7 ইঞ্চি পর পর। 7 ইঞ্চি অনেক ছোট হয়ে যায়, ওরা 7 ইঞ্চিটাকে ডাবল করে দিছে। তাহলে আমার ইন্টেরিয়ারে যেটা 7 ইঞ্চি আছে, আমার মেইন ফিগার দেখবেন হচ্ছে এটা, এটা আর এটা, এই দুইটা ট্রায়াল করবেন, ঠিক আছে? এই দুইটা ট্রায়াল করবেন না, কারণ এইভাবে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা ইউজ করি না। তাহলে আমাদের যেটা ইন্টেরিয়ারে আছে গ্রিন কালার যেটা, সেটা আমাদের 7 ইঞ্চি আছে ডিজাইনে, কিন্তু আমরা সেটাকে ডাবল করে আমরা 13 ইঞ্চি পর পর বসাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ একটা একটা
এক্সট্রা টপ থেকে আরেকটা এক্সট্রা টপের ডিস্টেন্স 13 ইঞ্চি, ঠিক আছে। আর এক্সটেরিয়ারে যেটা আছে ব্লু কালার, সেটা আমার ডিজাইনে চলে আসে 15 ইঞ্চি, কিন্তু আমার মিনিমাম দিতে হয় 18 ইঞ্চি। তাহলে আমার যে 4 নম্বর রডটা এক্সটেরিয়র হিসাবে ইউজ করতেছি, এই যে এই ব্লু কালারের, এটা আমরা দিতেছি 18 ইঞ্চি পর পর। আর আল্টারনেট ক্র্যাকটা তো বুঝেছি, প্রথমে ইনিশিয়ালি যেটা বের করছি মিড স্প্যানের জন্য, সেটা আসে হচ্ছে আমার কয় ইঞ্চি পর পর, 11 ইঞ্চি পর পর আল্টারনেট ক্র্যাক। অর্থাৎ একটা মেইন রেইনফোর্সমেন্ট থাকবে, ওটার 11 ইঞ্চি পর থাকবে ক্র্যাঙ্ক বার, আবার ওটার 11 ইঞ্চি পর থাকবে মেইন রড। অর্থাৎ এই যে এটা হচ্ছে মেইন রড। এই যেহেতু এটা আমরা এক পাশ দিয়ে দেখতেছি 2D ফিগার, তো বোঝা যাচ্ছে না যে আসলে এই রডটার সাথে এই রডের ডিস্টেন্স কত। এই রডের সাথে এই রডের ডিস্টেন্স হচ্ছে 11 ইঞ্চি, কিন্তু ঠিক আছে। 11 ইঞ্চি পরে এটা বসাইছে, আবার 11 ইঞ্চি পরে এরকম আরেকটা রড, মেইন রড গেছে। আর বটম বার যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে টেম্পারেচার রেইনফোর্সমেন্ট বার, যেটা লম্বা লম্বি ভাবে গেছে, যেটা কাটা পড়ছে আর কি। এটা আমার মিনিমাম ছিল কত, মিনিমাম আসে হচ্ছে আমার ডিজাইনে 18 ইঞ্চি, কিন্তু আমার এখানে দেওয়া আছে এটা 15, এটা একটু 18 ইঞ্চি করে দিলাম। তাহলে একটা থেকে একটা রডের ডিস্টেন্স 18 ইঞ্চি পর পরে বসায় দিয়ে চলে যাবে। এই হচ্ছে কথা, সবগুলো 4 নম্বর বার, যার কারণে ম্যাথ করার সুযোগ সুবিধা হয়েছে, বা এই রড গুলো বসানোর সুবিধা হয়েছে। যদি একটা 4, একটা 5, একটা 6 হতো, তাহলে এটা কখনোই মিলানো যেত না, বা এরকম ল্যাবারিয়াস কাজ মিস্ত্রিরা কখনো বুঝবে না। এই হচ্ছে আমাদের স্ল্যাবের ডিজাইন। তো আমাদেরকে বুঝে শুনে কোভিশন গুলো অ্যাপ্লাই করতে হবে। যদি আমার প্যানেল গুলো চেঞ্জ আসে, তাহলে আমার মোমেন্ট কোভিশন চেঞ্জ আসবে। আর আমার মিনিমাম স্পেসিংটা চেক করতে হবে, আমার শেয়ারটা চেক করতে হবে। এই হচ্ছে স্ল্যাবের ডিজাইন। স্ল্যাব ডিজাইন খুবই সহজ, কারণ আমরা সবসময় 1 ফিটের জন্য বের করি, পরবর্তীতে এটা কন্টিনিউ করে দিই, ঠিক আছে। তো এই হচ্ছে